নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ৬টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি একটু বড় হবে, প্রত্যেকটা খবরই ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। যাই হোক, শুরু করা যাক ভিডিওটি। ১ নম্বর, চাপানোতর ছিলই, এবার ক্ষমতার হাত বদলেই পুরোপুরি শুরু হয়ে গেল অ্যাকশন। ডেপুটেশনে পাঠানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মী এবং প্রশাসনিক সংস্কার বিভাগ রাজ্য সচিবালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অর্থ বিভাগের ৯/১/২০১৪ তারিখের বিজ্ঞপ্তি নম্বর ১৭৫ এফপি এবং ৯/১/২০১৪ তারিখের বিজ্ঞপ্তি নম্বর ১৭৬ এফপি অনুসারে সচিবালয় কমন ক্যাডারের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত শ্রী প্রতাপ কুমার নায়েকের পরিষেবা অবিলম্বে বিজনবাড়িতে অবস্থিত দার্জিলিং পুলবাজার উন্নয়ন ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ডেপুটেশনে পাঠানো হলো। প্রসঙ্গত, প্রতাপ নায়েক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের খাদ্য শাখার সঙ্গে যুক্ত। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বিভিন্ন সময় একাধিক পোস্ট করেছেন। অন্যদিকে কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল করা হয়েছে। আগের শাসক দলের ঘনিষ্ঠ ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে এবং একাধিক অফিসারের বদলি করা হয়েছে। প্রথম ধাপেই 93 জন অফিসারকে বদলি করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এদের প্রায় সকলেই আগের শাসক দলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, এই অফিসারদের সিংহভাগকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গে। যে তালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে এই অফিসারদের দ্রুত কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা খুব কাছের ছিল তাদেরকে সুন্দরবন লাগোয়া এলাকা, এমনকি পশ্চিম অঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাদের পাঠানো হচ্ছে। যাই হোক, এটা খুবই ভালো সিদ্ধান্ত। যারা চটি চাটা দলদাস পুলিশ ছিল তাদের বিরুদ্ধে বড় অ্যাকশন শুভেন্দু সরকারের। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। এবার একটা ভিডিও আপনাদেরকে দেখায়, মন দিয়ে ভিডিওটি দেখুন, কথাগুলো শুনুন, তারপর বিস্তারিত বলছি। বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত বেঁচে আছে। আপনার মতো শুভেন্দ্র অধিকারী যে হুঙ্কার দিয়েছেন, আপনি বোকার রাজ্যে বাস করতেছেন, ফার্দার যদি ওই করা হয় এটা বরদাস্ত করা হবে না। জানেন 107 জন মুসলমান এমপি হয়েছে, যাদেরকে ওরা বলে বিধায়ক। তাই আপনি মনে করেন যে মুসলমান মুক্ত করবেন, কেমনে আপনি করবেন? 107 জন তো ওই দেশে বিধায়ক এমপি আছে মুসলমান, অর্থাৎ তাদের অবস্থান কি? আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনার ভারতবর্ষ যেভাবে স্বাধীন করেছে মুসলমানরা, এবং ওই মুসলমানরাও ইনশাল্লাহ ওখানে থাকবে, কিন্তু আপনি কিছু হতাহত। মোদীকে বলবো, আপনার এই কুলাঙ্গার বেয়াদব জারজকে আপনি থামান। যদি না থামান তাহলে আমরা বাংলাদেশ থেকেও যেতে বাধ্য হব। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারতের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নাই, সকল রাষ্ট্রই আপনাদের কিন্তু শত্রু। আপনারা ভয়াবহ অবস্থা হবে হয়তোবা যদি এরকম চলতে থাকে। ওই ভারতবর্ষে মুসলিম যে এলাকাগুলো আছে সেখানে তারা স্বাধীনতা ঘোষণা করবে, সেই যুদ্ধে আমরাও সামিল হবে ইনশাআল্লাহ। আশা করি মন দিয়ে ভিডিওটা দেখলেন। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের একাংশে উদ্বেগ ও ক্ষোভের ঝড় উঠেছে। জুম্মার নামাজের পর বাংলাদেশি মুসলিমদের একটি জমায়েতে
ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হুমকি দেওয়া হয়েছে। তারা সরাসরি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলছেন, আমরা শুভেন্দুকে সতর্ক করছি, ভারতে 107 জন মুসলিম এমএলএ নির্বাচিত হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় আমরা স্বাধীনতা ঘোষণা করব এবং সেই যুদ্ধে আমরাও অংশ নেব। মোদিকে বলুন এই দুর্বৃত্ত শুভেন্দুকে থামান, না হলে আমরা বাংলাদেশি মুসলিমরা ভারতে ঢুকতে বাধ্য হব। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বক্তা স্পষ্টতই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে বারংবার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষার ইস্যু তুলে ধরেছিলেন। তার কড়া অবস্থানকেই বাংলাদেশের একাংশ দুঃস্বপ্ন বলে মনে করছে। রাজনৈতিক মহলে এই হুমকিকে অত্যন্ত গুরুতর বলে দেখা হচ্ছে। বিজেপি নেতারা বলছেন এটা শুধু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয়, পুরো ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে ঢুকে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না। তার এই অবস্থানই প্রতিবেশী দেশের একাংশকে চিন্তিত করে তুলেছে। বিশ্লেষকেরা মনে করছেন জুম্মার নামাজের পর এই ধরনের সংগঠিত হুমকি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর প্রবল চেষ্টা। ভারতে নির্বাচিত মুসলিম এমএলএদের উস্কানি দিয়ে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ উঠছে। একই সঙ্গে ভারতে ঢুকে পড়ব বলে আক্ষরিক অর্থে অনুপ্রবেশের হুমকি দেওয়া হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ভারত সরকার ও পশ্চিমবঙ্গের নতুন প্রশাসন এই বিষয়ে কড়া নজরদারি রাখছে। সীমান্তে বিএসএফের সতর্কতাও বাড়ানো হয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। খুবই গুরুত্বপূর্ণ খবর এটি। ফেঁসে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গি যোগ স্পষ্ট। কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবির আমির সালাউদ্দিন এখন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটসের সম্পাদক সালদাউদ্দিন সোয়েব চৌধুরী। গতকাল শনিবার বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক কয়েক ঘন্টা আগে নিজের এক্স স্যান্ডেলে এই বোমা ফাটিয়েছেন তিনি। অভিষেক ব্যানার্জি ও ওই সন্ত্রাসবাদী ছবি পোস্ট করে তিনি লিখেছেন জেএমবি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে যোগসূত্র। একটি সূত্র অনুযায়ী কুখ্যাত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবির আমির সালাউদ্দিন সালেহিন, যিনি সুন্নি, হাফিজুর রহমান শেখ এবং মাহিনের মতো বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেন 2014 সালে বাংলাদেশের কারাগার থেকে পালিয়ে আসার পর তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির আশ্রয়ে রয়েছেন। ওই সন্ত্রাসী সংগঠনটির 24 পরগনা সহ বিভিন্ন এলাকায় একাধিক স্লিপার সেল রয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের নাগরিক সালাউদ্দিন সালেহিন বাংলাদেশের ফাঁসির আসামি। খাগড়াগড় বিস্ফোরণ মামলাতেও সে অভিযুক্ত। 2016 সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে সে অল্পের জন্য কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাত ফসকে পালিয়ে যায়। তারপর থেকে আর সালাউদ্দিনের হদিশ পাওয়া যায়নি। সোয়েব চৌধুরী দাবি করেছেন সালাউদ্দিন এখন পশ্চিমবঙ্গে রয়েছে, তবে অভিষেক ব্যানার্জির কোন আশ্রয়ে ওই কুখ্যাত সন্ত্রাসবাদী আছে তা তিনি স্পষ্ট করেননি। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসছি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। কত টাকা বকেয়া ঋণ আর বিজেপি সরকারের কাছে কি কি চ্যালেঞ্জ রেখে গেল বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথমত 1 নম্বর দারিদ্র। সূত্রের খবর, রঙ্গরাজন কমিটি 2012 থেকে 2014 সাল নাগাদ এই কমিটি তৈরি হয়। ভারত সরকার কর্তৃক গঠিত এই বিশেষজ্ঞ প্যানেল এটি
এই কমিটির কাজ ছিল দেশের দারিদ্র্য পরিমাপের পদ্ধতি পর্যালোচনা এবং সংশোধন করা। 2023 সালে তাদের দেওয়া তথ্য অনুযায়ী 11.89% দরিদ্র মানুষ রয়েছেন বাংলায়। তবে এর হিসেব নিয়ে একটু বিতর্ক আছে। নতুন সরকার যদি শহরে দিনে 47 টাকা এবং গ্রামে 32 টাকা খরচ করতে পারে তাহলে দারিদ্র্য সীমার ওপরে পৌঁছানো যাবে। এবার যদি চলে আসি 2 নম্বর পয়েন্টে, ঋণ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঋণ রেখে গিয়েছে 7.71 লক্ষ কোটি টাকা। ভাবতে পারছেন? 3 নম্বর, জমি অধিগ্রহণ। বহুবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অভিযোগ করতে শোনা গিয়েছে বাংলায় রেলের আরও সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না জমির প্রয়োজনে। সূত্রের খবর, রেলের দরকার 4,564 হেক্টর জমি, আর রাজ্য দিয়েছে মাত্র 27%। এমনকি কেন্দ্রের যে সকল বড় বড় পরিকাঠামোর প্রকল্প রয়েছে তার 2,900 কোটি টাকার কোনো উপযুক্ত ব্যবহারই হয়নি। 1,500 কোটির প্রকল্প চলছে স্লথ গতিতে। চলে আসি 4 নম্বরে, কর্মসংস্থান। কেরল, তামিলনাড়ু, গুজরাট, দিল্লির মতো রাজ্যে বাংলার পরিযায়ী ভিড় সবসময় থাকে। সূত্রের খবর, কাজের জন্য বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। সরকারি হিসেব বলছে এই সংখ্যাটা 22 লক্ষ, আর বেসরকারির মতে 50 লক্ষ কি তারও বেশি, প্রায় 75 লক্ষের কাছাকাছি। ফলে এখন নতুন সরকারের কাছে এটাই দেখার এই সব পরিসংখ্যান আদৌ তারা কমাতে পারেন কিনা। চলে আসি 5 নম্বর খবরে, পরিবর্তন এবার রাস্তার রঙেও ধরা পড়ছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন রাস্তায় নতুন রঙের প্রলেপ পড়তে শুরু করেছে। যে রাস্তা আগে তৃণমূল কংগ্রেসের নীল ও সাদা রঙে রাঙানো ছিল সেগুলো এখন সাদা ও হলুদ গেরুয়া রঙে ঢেকে যাচ্ছে। কলকাতার ঐতিহাসিক রেড রোড এলাকায় বর্তমানে চলছে এই রঙের কাজ। শ্রমিকরা সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্যস্ত রয়েছেন পুরনো রং তুলে নতুন রং লাগানোয়। রেড রোডের পাশ দিয়ে যেতে যেতে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন, কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার আলোচনায় বেশ মেতেও উঠেছেন। রাজ্যের বিভিন্ন জেলায় একই ছবি দেখা যাচ্ছে। পুরসভা ও পূর্ত দপ্তরের কর্মীরা জানিয়েছেন সরকারি নির্দেশ অনুসারে রাস্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্যায়নের কাজ চলছে। পুরনো রং তুলে ফেলে নতুন করে পেইন্ট করা হচ্ছে। বিজেপির হলুদ ও সাদা রঙের সঙ্গে গেরুয়া আভা মিলিয়ে এক নতুন চেহারা দিতে চাইছে প্রশাসন। রাজনৈতিক মহলে অবশ্য এই রং বদল নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা পরিষ্কার বলছেন এটা স্রেফ সৌন্দর্যায়নের অংশ। নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। একজন বিজেপি নেতা বলেন বাংলা বদলে যাচ্ছে, রাস্তাঘাট, পার্ক, সরকারি ভবন সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া লাগবে আস্তে আস্তে। নীল সাদার যুগ শুরু হয়ে গিয়েছে, এবার গেরুয়া হলুদের যুগ শুরু হয়েছে। চলে আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, হেরে গিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এবার জোট বার্তা। বামেও আপত্তি নেই, অতি বামেও নয়, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক কোনো কথাই বলবো না, সাপ কথা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্যদিকে মমতার হাত ধরার কথা বললেও কোনো মতেই রাজি নয় বামেরা। সেলিম থেকে শতরূপ একযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তো সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। তার সাপ কথা একেবারেই নয়, অপরাধমূলক কাজ, তোলাবাজি, দুর্নীতি কিংবা সাম্প্রদায়িক পটভূমি রয়েছে এমন কারোর কোনো প্রবেশাধিকার নেই। খোঁচা দিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষও। তিনি বলেছেন বাম বিদায়ের সময় শূন্য ছিল বিজেপি, এখন তারা সরকারে। আপনার মতো চোরকে সঙ্গে নেব না আমরা। ফালতু কথা বলা বন্ধ করো। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তি বানিয়েছিল সেগুলো কিভাবে রক্ষা করবেন সেটা এখন ভাবুন, আমাদেরকে জোটের জন্য বার্তা দেবেন না।